ইন্টারগ্যালাকটিক স্পেসশিপগুলির পরিচালনা নীতিমালায় তিনটি না সূচক ব্যবধান বানিয়েছে। স্পেসশিপের ক্যাপ্টেনকে এই তিনটি নাম মেনে চলতে হবে। 1. স্পেসশিপ কখনো নিউট্রন স্টারের বলয়ের ভেতর দিয়ে যাবে না। 2. ব্ল্যাক হোলের বলয়ের ভিতর দিয়ে যাওয়া যাবে না। 3. অহং গোষ্ঠীর সীমানার কাছাকাছি যাওয়া যাবে না। ভুলক্রমে যদি চলে যায় অতি দ্রুত বের হয়ে আসবে। সমস্যা হলো নিউট্রন স্টার ও ব্ল্যাক হোলের অস্তিত্ব আগে ভাগে টের পাওয়া যায়, সময় মতো ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু অহংদের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। আগে ভাগে তাদের উপস্থিতি জানার কোনো উপায় নেই। অথচ অহংরা মহাশূন্যের বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সবচেয়ে দয়ালু। বিপদগ্রস্ত মহাশূন্য যানের সাহায্যের জন্য অতি ব্যস্ত। তাদের কর্মক্ষমতাও অসাধারণ। যে কোনো যন্ত্রাংশ তারা অতি দ্রুত ঠিক করতে পারে। এই অনন্ত মহাবিশ্বের যে কোনো শ্রেণীর প্রাণীর যে কোনো ক্ষতিগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে ফেলতে পারে। তারপরেও এদের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এদেরকে ব্ল্যাক হোল কিংবা নিউট্রন স্টারের মতোই বিপজ্জনক ভাবা হয়। অহংদের সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য কোথাও নেই। গ্যালাক্টোপিডিয়াতে লেখা আছে, অহং অতি উন্নত বুদ্ধিমত্তার প্রাণী। ছোট ছোট দলে এরা অনন্ত মহাশূন্যে ভেসে বেড়ায়। অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী। এদের খাদ্য গ্রহণ পদ্ধতি অজ্ঞাত। ধারণা করা হয় এরা খাদ্য গ্রহণ করে না। মহাজাগতিক বিকিরণ থেকে এরা প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। অন্য সব বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে চায়। তবে বিপদগ্রস্ত প্রাণীদের অতি দ্রুত তারা সাহায্যের জন্য ছুটে যায়। ভগ্ন যন্ত্রাংশ ঠিক করা এবং আহত প্রাণীদের চিকিৎসায় এদের দক্ষতা সীমাহীন। অন্য বুদ্ধিমান প্রাণীদের কাছে এলে এরা নিজেদের অদৃশ্য রাখতে পছন্দ করে। এই ক্ষমতা তাদের আছে। তারা টেলিপ্যাথিক মাধ্যমেও বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। আহত বুদ্ধিমান প্রাণীদের চিকিৎসা দানকালে তারা এই ক্ষমতা ব্যবহার করে আহতদের শরীরের শারীরিক অবস্থার খোঁজ নেয়, তবে নিজেদের সম্পর্কে কিছুই বলে না। তাদের যান্ত্রিক কোনো কিছু নেই, কারণ তাদের যন্ত্রের কোনো প্রয়োজনই হয় না। মহাকাশের এক প্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে তারা ছোটাছুটি করতে পারে। ধারণা করা হচ্ছে অহংরা অতি শান্তিপ্রিয়। সিরাস নক্ষত্রের গ্রহ V3-র অতি উন্নত প্রাণী মাইরাদের একটি দল একবার অহংদের লক্ষ্য করে আণবিক ব্লাস্টার, লেজার নিও ব্লাস্টার এবং পজিট্রন ব্লাস্টার নিক্ষেপ করে। সরাসরি যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থা। এর উত্তরে অহংরা তাদের যাত্রাপথ থেকে সরে যায় এবং তাদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, ধ্বংসে আনন্দ নেই, আনন্দ সৃষ্টিতে। অহংদের মোট সংখ্যা, তাদের জীবনকাল কিংবা বাসস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। খুব সম্ভব তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তাদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া এবং জৈব রসায়ন বিষয়ক কোনো কিছুই জানা নেই। গ্যালাক্টোপিডিয়াতে অহংদের সম্পর্কে খারাপ কিছু নেই। মহাবিশ্বের অন্য সব বুদ্ধিমান প্রাণীদের সঙ্গেই তাদের যুক্ত করা হয়েছে, তবে তাদের স্থান হয়েছে রেড বুকে। রেড বুকে নাম ওঠার অর্থ এদের কাছে যাওয়া অতি বিপজ্জনক। স্পেসশিপ লি-201 একটি সাধারণ ফেরিশিপ। এর কাজ সৌরমণ্ডলের ভিতরে গ্রহ এবং উপগ্রহ থেকে খনিজ দ্রব্য মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। খনিজ দ্রব্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সব বড় বড় কলকারখানায় মঙ্গল গ্রহে করা হয়েছে। স্পেসশিপ লি-201 এর মাল বহনের ক্ষমতা অসাধারণ। এর ইঞ্জিন ইলেকট্রন এমিশন ইঞ্জিন। পুরনো ধরনের ইঞ্জিন হলেও ভারী ইঞ্জিন এবং কার্যকর ইঞ্জিন। সাধারণত 0.2 সি মানে হচ্ছে আলোর গতিবেগ, 0.2 সি গতিতে চলে। প্রয়োজনে এই গতিবেগ বাড়িয়ে 0.6 সি পর্যন্ত পাওয়া যায়। লি সিরিজের স্পেসশিপের পরিচালনার জন্য কোনো মহাকাশের নাবিকের প্রয়োজন হয় না। সাধারণ অ্যানারবিক রোবট কম্পিউটারের সাহায্যে এই কাজ সুন্দরভাবে করতে পারে। তবে লি সিরিজের 200-র উপরের নাম্বার শিপে অবশ্যই একজন মহাকাশ নাবিক লাগে, কারণ এই সিরিজ তৈরি করা হয়েছিল মিল্কি ওয়ে গ্যালিয়াম ভেতরের মাইনিং এর জন্য। ইলেকট্রন এমিশন টেকনোলজি ছাড়াও এই জাতীয় মহাকাশযানে হাইপার স্পেস জাম্পের ব্যবস্থা আছে। 200 সিরিজের এটি দ্বিতীয় মহাশূন্যযান। প্রথমটি লি-200 মহাশূন্যে বিধ্বস্ত হয়েছিল। বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হয় কোনো বিচিত্র কারণে মহাশূন্যযানটি হাইপার স্পেসে জাম্প দেয়। সেট কোঅর্ডিনেট না থাকায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়। 1000 টন গ্যালিয়াম ধাতু নিয়ে মহাকাশযান লি-201 বৃহস্পতির একটি উপগ্রহ থেকে মঙ্গলের দিকে রওনা হয়েছে।
কলেকট্রন প্যানেলে যে বসে আছে তার নাম নিম। বয়স মাত্র 27। মেয়েটি 3 মাস আগে মহাকাশযান পরিচালনার সার্টিফিকেট পেয়েছে। তবে ট্রেনিং পিরিয়ড এখনো শেষ হয়নি। তাকে 1000 ঘন্টার একা ফ্লাইং টাইম সংগ্রহ করতে হবে। নিম এখন পর্যন্ত সংগ্রহ করেছে 221 ঘন্টা। আজকের ফ্লাইট শেষ হলে আরো 11 ঘন্টা যুক্ত হবে। নিমের চোখ কন্ট্রোল প্যানেলের দিকে। তাকিয়ে থাকার কোনো অর্থ হয় না। অটো পাইলটে দেওয়া আছে। আর মাত্র 38 মিনিট 11 সেকেন্ডে সে পৌঁছে যাবে মঙ্গলের উপগ্রহ ডিমোসের পাশে। ফিক্সড অরবিট নিয়ে অপেক্ষা করবে মঙ্গল অবতরণ অনুমতির জন্য। সেখানেও কিছু করতে হবে না, সবই অটো পদ্ধতিতে হবে। এই কাজের জন্য মহাকাশ নাবিকের প্রয়োজন হয় না। সাধারণ মানের একজন অ্যানারোবিক রোবটই যথেষ্ট। নিমের পাশের আসনে যে রোবটটি বসে আছে সে সাধারণ মানের নয়। যে কোনো মহাকাশ যান সে চালাতে পারে। অতি আধুনিক টাইপের ড্রাইভার চালনার দক্ষতাও তার আছে। এই অ্যানারোবিক রোবটের নাম দৃশ। এরা এস স্কয়ার টাইপ রোবট বলেই তাদেরকে মানুষের মতো আলাদা আলাদা নাম দিয়ে সম্মান দেখানো হয়। দৃশ নিমের দিকে তাকিয়ে বিনয়ী গলায় বলল, মিস ক্যাপ্টেন, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? নিম বলল, নিশ্চয়ই পারো। দৃশ বলল, আপনি কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? অস্বাভাবিকতাটা কি ধরনের? আমাদের এই মহাকাশযানের গতি 0.2c থাকার কথা। প্রোগ্রাম সেই রকমই করা হয়েছে। আপনার কি মনে হয় না গতি বাড়ছে? নিম বিরক্ত গলায় বলল, সেরকম মনে হয় না। পর্দার দিকে তাকিয়ে দেখো, গতি দেখানো আছে। দৃশ বলল, আপনি কি দয়া করে ভিউ ফাইন্ডারের দিকে তাকাবেন? যে কোনো দুটি উজ্জ্বল তারার দিকে তাকালেই লক্ষ্য করবেন আমাদের মহাকাশ যানের গতি 0.4c এর কাছাকাছি। এটা হতেই পারে না। আপনি ঠিকই বলেছেন, এটা হতে পারে না। কিন্তু ফুয়েল কনজাম্পশন রেটের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন। আপনি দেখবেন আমি যা বলছি তা ঠিক। নিম অতি দ্রুত কয়েকটি রিডিং নিল। রিডিং থেকে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ফুয়েল কনজাম্পশন রিডিং 0.4c গতিবেগেরই কথা বলে। কিন্তু এই গতিবেগে কন্ট্রোল প্যানেলে লালবাতি জ্বলবে। হাইপার ড্রাইভ প্রক্রিয়া কার্যকর হবে। দৃশ বলল, ম্যাডাম আপনি ভীত হবেন না। নিম বলল, আমি ভীত তোমাকে কে বলল? দৃশ বলল, মহাকাশযানের গতি এখন 0.5c। ভীত হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভীত না হওয়ার জন্য বলেছি। নিম মঙ্গলের স্পেসশিপ মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো। যোগাযোগ করা গেল না। দৃশ বলল, ম্যাডাম, কোন মহাকাশযানের গতিবেগ যদি 0.5c এর বেশি হয়ে যায় তখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই তথ্য আমি জানি। আপনি যদি জানেন তাহলে যোগাযোগের চেষ্টা করছেন কেন? তুমি আমাকে কি বুক করতে বলছো? আমি আপনাকে ভীত না হওয়ার জন্য বলছি। একটু আগেই তুমি বলছো ভীত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে। দৃশ বলল, আমার ধারণা যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যা আপনার ট্রেনিং এর অংশ। নিম বলল, তার মানে কি? ট্রেনি নাবিকদের জন্য মাঝে মাঝে পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করা হয়, দেখার জন্য এরা সমস্যার সমাধান কিভাবে করে। তোমার এরকম মনে হচ্ছে? আমি সম্ভাবনার কথা বলছি, নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। এই সমস্যাটি ট্রেনিং এর অংশ, তার সম্ভাবনা কত? 0.30। বলো কি সম্ভাবনা এত কম? 30% সম্ভাবনা কম না মিস ক্যাপ্টেন। 70% সম্ভাবনা যে এটাই বাস্তব সমস্যা। আপনি যথার্থ বলেছেন। মহাকাশযানের গতিবেগ বেড়েই চলেছে। ট্রেনিং এর সময় গতিবেগ এত বাড়ানো হয় না। তাছাড়া এটা মাল বোঝাই ফেরিশিপ। এখন করণীয় কি? আপনি খুব ভালো করে জানেন এখন কি করণীয়। তারপরেও তুমি আমাকে সাহায্য করো। আপনি যদি কুল কিনারা না পান তাহলে ইমার্জেন্সি ব্লু বাটন টিপবেন। ইমার্জেন্সি বাটন টেপার পর আপনার আর কিছুই করার থাকবে না। কম্পিউটার মিডিসি আপনার হাত থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ছোট্ট সমস্যা কিন্তু থেকেই যাবে মিস ক্যাপ্টেন। সমস্যা কি? যেসব ট্রেনি নাবিক ব্লু বাটন টেপে তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়। তারা আর কখনো আকাশে উঠতে পারবে না। আমার কি করা উচিত? আপনার ইমার্জেন্সি বাটন টেপা উচিত। নিম ইমার্জেন্সি বাটনে চাপ দিল। প্যানেলে সবুজ আলো জ্বলে উঠল। কম্পিউটার মিডিসির ধাতব গলা শোনা গেল। কম্পিউটার মিডিসি বলছে, আমি মহাকাশযানের কম্পিউটারের কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করছি। আমরা ক্রমবর্ধমান গতিতে এগুচ্ছি। অতি দ্রুত ত্বরণ বন্ধ করা প্রয়োজন, সেটা করা যাচ্ছে না। আয়ন ইঞ্জিনের যে ত্রুটি ধরতে পেরেছে সেই ত্রুটি সারানো এই মুহূর্তে সম্ভব নয়। নিম বলল, ত্রুটি কেন দেখা গেল? এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। হাতে সময় নেই।
তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছো? কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। খুব অল্প সময়ে এই মহাকাশযান বিধ্বস্ত হবে, কারণ এটি একটি মালবোঝাই কার্গো। 0.66 গতিবেগ এ নিতে পারবে না। আমাদের হাতে কত সময় আছে? 3 মিনিটেরও কম। আমার কি কিছু করণীয় আছে? না। আপনি পেন্টাথেল 3 ইনজেকশন নিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। মৃত্যু হবে ঘুমের মধ্যে। নিম ঠান্ডা গলায় বলল, অতি সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ। নিমের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হলো, ভয়াবহ বিস্ফোরণ। অহংদের ছোট একটা দল অতি দ্রুত কাজ শুরু করেছে। তাদের কাজ যিনি তদারক করছেন তাকে তারা মহান শিক্ষক নামে ডাকছে। কাজের প্রতিটি পর্যায়ে তারা মহান শিক্ষকের সঙ্গে কথা বলছে। এমন হচ্ছে একই সঙ্গে সবাই কথা বলছে। মহান শিক্ষক একই সঙ্গে সবার কথার জবাবও দিচ্ছেন। মহান শিক্ষক বললেন, তোমরা কি আনন্দ পাচ্ছ? একসঙ্গে সবাই বলল, আমরা খুবই আনন্দ পাচ্ছি। আমরা কেন বেঁচে আছি? আনন্দের জন্য বেঁচে আছি। আমরা কেন বেঁচে থাকবো? আনন্দের জন্য বেঁচে থাকবো। মৃত্যু কি? আনন্দের সমাপ্তি। তোমরা যে মেয়েটির শরীরবৃত্তীয় ক্ষতি ঠিকঠাক করছো, সে কোন সম্প্রদায়ের তাকে জানো? জানি মহান শিক্ষক, সে মানব সম্প্রদায়ের। মানব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যহীন একটি সম্প্রদায়, যাদের শরীরবৃত্তীয় কর্মকাণ্ড অতি দুর্বল। দুর্বল বলছো কেন? এরা অক্সিজেন নির্ভর একটি প্রাণী। অক্সিজেন একটি ভারী গ্যাস। ভারী গ্যাস নির্ভর প্রাণী দুর্বল হয়। হাইড্রোজেন বা হিলিয়াম নির্ভর প্রাণীরা সত্যিকারের অর্থেই বুদ্ধিমান, যেমন আমরা হাইড্রোজেন নির্ভর। এর বাইরে কি আছে? এরা অতি নিম্ন শ্রেণীর বুদ্ধিহীন প্রাণীদের মতোই খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে। কাজেই তারা চিন্তা বা শিক্ষার সময় পায় না। তারা তাদের সময়ের একটি বড় অংশ ব্যয় করে খাদ্য সংগ্রহ, খাদ্য পরিপাক এবং খাদ্য বর্জনে। ভালো বলেছ। এদের আর কি ত্রুটি আছে? এদের সভ্যতা যন্ত্র নির্ভর। এরা আমাদের মতো যন্ত্রমুক্ত না। মহান শিক্ষক, আপনি বলেছেন যন্ত্র নির্ভর সভ্যতা নিম্নমানের সভ্যতা। যে কোনো বস্তুর ওপর নির্ভর সভ্যতাই নিম্ন সভ্যতা। এই সত্যটি সবসময় মনে রাখবে। মহান শিক্ষক, আমরা মনে রাখবো। তোমাদের কাজের অগ্রগতি সম্পর্কে বলো। মেয়েটি যে যন্ত্রযানে করে এসেছিল সেটা সম্পূর্ণ ঠিকঠাক করা হয়েছে। যন্ত্রযানের মূল ডিজাইনে একটি ত্রুটি ছিল, আমরা সেটাও ঠিকঠাক করে দিয়েছি। কাজটা করে কি আনন্দ পেয়েছো? মহান শিক্ষক, খুবই আনন্দ পেয়েছি। মেয়েটির অবস্থা কি? কিছুক্ষণের মধ্যে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মেয়েটির শরীরে যে অংশ অক্সিজেনবাহী তরল পরিশুদ্ধ করে, সেই অংশই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামান্য বেশি সময় আমরা নিয়েছি। তার জন্য আমরা দুঃখিত মহান শিক্ষক। কাজটা করে কি তোমরা আনন্দ পেয়েছো? আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি। এখন আমরা আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছি। কি নির্দেশ? মেয়েটি জ্ঞান ফিরে পাবার পর যেন অত্যন্ত আনন্দ পায়, তার জন্য কিছু কি করব? তার শরীরে কিছু পরিবর্তন আনবো? তার জন্য মঙ্গলময় হয় এরকম কিছু পরিবর্তন অবশ্যই করবে। আমরা উপকারী সম্প্রদায়। আমাদের কাজ দুর্বল সম্প্রদায়ের উপকার করা। অতি দুর্বল বুদ্ধিমত্তার প্রাণীরা নিজেদের ত্রুটি ধরতে পারে না। মেয়েটির কোন কোন ত্রুটি সারাবার কথা ভাবছো? সে মহাকাশযান চালক। মাত্র 2টি হাতে এই জটিল সমস্যা। মহাকাশযানের সমস্ত বোতাম এবং চক্রের উপর নিয়ন্ত্রণ থাকে না। আমরা তাকে আরো বাড়তি 2টা হাত দিতে চাচ্ছি। অতি উত্তম প্রস্তাব, দাও। হাতের আঙুলগুলোর সংখ্যা 5টির জায়গায় 10টি করে দিতে চাচ্ছি। এটিও ভালো প্রস্তাব, করে দাও। মানব সম্প্রদায়ের পেছনে কোনো চোখ নেই। পেছনে চোখ না থাকে সে পেছনে দেখতে পারে না। পেছনে দেখার জন্য তাকে সমস্ত শরীর ঘুরিয়ে পেছনে তাকাতে হয়। আমরা ভাবছি তার পেছনে একটি করে চোখ দিয়ে দেব। জায়গা ঠিক করেছো? ঘাড়ে দিতে চাচ্ছি। দাও, ঘাড়েই দাও। তবে ঘাড়ে একটি চোখ না দিয়ে 2টি চোখ দাও। মানব সম্প্রদায় সবসময় 2 চোখ ব্যবহার করে এসেছে। সেখানে হঠাৎ করে পেছনে তার একটি চোখ পছন্দ নাও হতে পারে। ঠিক আছে মহান শিক্ষক, আমরা পেছনেও 2টি চোখ দিয়ে দেব। আর কি কিছু ভাবছো? আপনার অনুমতি পেলে আরেকটি ছোট্ট পরিবর্তন করা যায়। বলো কি পরিবর্তন? মানব সম্প্রদায়ের গায়ের চামড়া সবচেয়ে দুর্বল। আমরা কি এটাকে ধাতব আবরণ দিয়ে দেব? না, তার প্রয়োজন দেখছি না। চামড়া দুর্বল হলেও সে স্পেস স্যুট পরে। এটি যথেষ্ট মজবুত। গায়ের চামড়া ছাড়া বাকি পরিবর্তনগুলো করে দাও। মহান শিক্ষক, বলো। মেয়েটি যখন তার শরীরের পরিবর্তনগুলো দেখবে তখন সে খুবই আনন্দ পাবে। অবশ্যই আনন্দ পাবে। মেয়েটির আনন্দের কথা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আনন্দ মানে বেঁচে থাকা। আমরা বেঁচে আছি,
তোমাদের সবার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ মহান শিক্ষক। নিমের মহাকাশযান মঙ্গল গ্রহের দিকে ছুটে যাচ্ছে। তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সে হতভম্ব হয়ে তার 4টি হাতের দিকে তাকিয়ে আছে দৃশ। নিম ছোট চোখ তুলে ছায়ার দিকে তাকালো। দৃশ বলল, মিস ক্যাপ্টেন, আমাদের দুর্ভাগ্য আমরা ভয়ঙ্কর অহংদের হাতে পড়েছিলাম। নিমের চোখ দিয়ে পানি পড়ছে। সে এখনো জানে না তার ঘাড়েও 2টা চোখ আছে। সেই চোখ দিয়েও পানি পড়ছে। দৃশ বলল, মিস ক্যাপ্টেন, কাঁদবেন না। আপনার জন্য একটি ভালো সংবাদ আছে। নিম ফোপাতে ফোপাতে বলল, ভালো সংবাদটি কি? দৃশ বলল, আপনার ঘাড়ে যে 2টি চোখ আছে সেই চোখ 2টা আসল চোখের চেয়ে অনেক অনেক সুন্দর। আমি পড়ছি হুমায়ুন আহমেদের লেখা গল্প তাহারা। নিউরোলজির অধ্যাপক আনিসুর রহমান খান খুবই বিরক্ত হচ্ছেন। তার ইচ্ছা করছে সামনে বসে থাকা বেকুবটার গালে শক্ত করে থাপ্পড় দিতে। বেকুবটা বসেছে তার সামনের টেবিলের অন্য প্রান্তে। এত দূর পর্যন্ত হাত যাবে না। অবশ্যই তার হাতে প্লাস্টিকের লম্বা স্কেল আছে। তিনি স্কেল দিয়ে বেকুবটার মাথায় ঠাস করে বাড়ি দিয়ে বলতে পারেন, যা ভাগ। কি কি কারণে এই কাজটা তিনি করতে পারলেন না তা অতি দ্রুত চিন্তা করলেন। প্রথম কারণ, বেকুবটা তার ছেলেকে নিয়ে এসেছে। ছেলের সামনে বাবার গালে থাপ্পড় দেওয়া যায় না বা স্কেল দিয়ে মাথায় বাড়ি দেওয়া যায় না। থাপ্পড় বাদ, এটা টেকনিক্যালি সম্ভব না। বাকি থাকলে স্কেলের বাড়ি। দ্বিতীয় কারণ, বেকুবটা 500 টাকা ভিজিট দিয়ে তার সাথে দেখা করতে এসেছে। সরকারি নিয়মে প্রাইভেট প্র্যাকটিশিয়ানরা 300 টাকার চেয়ে বেশি ভিজিট নিতে পারেন না। তিনি নেন, তারপরেও রোগী কমে না। যে 500 টাকা ভিজিট দিয়ে এসেছে তার মাথায় স্কেল দিয়ে বাড়ি দেওয়া যায় না। তৃতীয় কারণটা হচ্ছে স্কেলটা প্লাস্টিকের। তিনি গতবার জার্মানি থেকে এনেছেন। স্কেলটা লম্বায় 3 ফুট, ফোল্ড করা যায়। মাথায় বাড়ি দিলে স্কেল ভেঙে যেতে পারে। অধ্যাপক আনিসুর রহমান স্কেল হাতে নিয়ে ভ্রু কুঁচকে ভাবছেন, এই 3টি কারণের মধ্যে কোনটি জোরালো? বৈজ্ঞানিকভাবে বলা যেতে পারে ওয়েটেজ কত। তিনি লক্ষ্য করলেন বেকুবটা পকেট থেকে তার হাত দিয়ে তার একটি কার্ড বের করে তার দিকে, মানে হচ্ছে অধ্যাপকের দিকে এগিয়ে দিচ্ছে। স্যার, এটা আমার কার্ড। আমার নাম জালাল। কাটা কাপড়ের ব্যবসা করি। বঙ্গবাজারে আমার একটা দোকান আছে। আমার ভাইস্তা দোকান দেখে, আমি তেমন সময় পাই না। দোকানের নাম জালাল গার্মেন্টস। আনিসুর রহমান হাতের স্কেল নামিয়ে রাখলেন। টিস্যু বক্স থেকে টিস্যু পেপার নিয়ে নিজের নাক মুছে টিস্যু পেপার ওয়েস্ট পেপার বাক্সের দিকে ছুঁড়ে মারলেন। বাস্কেটে পড়লো না। যখন তিনি রোগী দেখেন এই কাজটা করেন। যখন ওয়েস্ট পেপার বাস্কেটে টিস্যু পড়ে না তখন তিনি ধরে নেন এই রোগীর চিকিৎসায় কোনো ফল হবে না। যদিও এরকম মনে করার কারণ নেই, এটা একটা কুসংস্কার, খারাপ ধরনের কুসংস্কার। বিজ্ঞানের মানুষ হয়ে এই কাজে প্রশ্রয় দেওয়া ঠিক না। স্যার, আমার দোকানে একবার যদি পদধূলি দেন তাহলে অত্যন্ত খুশি হব। আপনাদের মতো অনেক বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গবাজারে যান। আপনার নাম জালাল? জি। আমার ভাইস্তার নাম রিয়াজ। ফিল্ম আর্টিস্ট রিয়াজ যে আছে তার সাথে চেহারার কিঞ্চিত মিলও আছে, তবে তার গায়ের রং রিয়াজ ভাইয়ের চেয়ে ভালো। আপনি আপনার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছেন? জি জনাব। আমার একটা ছেলে, তার নাম হারুন। ভালো নাম হারুনুর রশিদ। বাগদাদের খলিফার নামে নাম রেখেছি। আপনি এত কথা বলছেন কেন তা জানতে পারি? রোগী দেখাতে এসেছেন, রোগীর বিষয়ে কথা বলবেন। কি রোগ সেটা বলবেন। দুনিয়ার কথা শুরু করেছেন। জনাব, আমার গোস্তাকি হয়েছে, ক্ষমা করে দেবেন। কথা আগে আমি এত বলতাম না, কম বলতাম। স্ত্রীর মৃত্যুর পর কথা বলা বেড়ে গেছে। আগে পানও খেতাম না, স্ত্রীর মৃত্যুর পর পান খাওয়া ধরেছি। এখন সারাদিনই পান খাই। বললে বিশ্বাস করবেন না, চা যখন খাই তখন এক গালে পান থাকে। আপনার ছেলের সমস্যা কি? অঙ্ক সমস্যা। অঙ্ক বুঝতে পারে না এই সমস্যা? জি না, এইটাই সে বুঝে। যে অঙ্ক দিবেন চোখের নিমিষে করবে। চোখের পাতি ফেললেন, অঙ্ক শেষ হয়ে গেল। এটা তো কোনো সমস্যা হতে পারে না। খাঁটি কথা বলেছেন স্যার, এটা ভালো। তার টেস্ট করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। একবার টেলিভিশন থেকে এসেছিল, ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল। ম্যাগাজিন অনুষ্ঠানটা আপনি দেখেছেন কিনা জানি না, অনেকেই দেখেছে।
আমি নিজে দেখতে পারি নাই। বেছে বেছে অনুষ্ঠান চলার সময় কারেন্ট ছিল না। অনুষ্ঠানের শেষে ছিল একটা পুরোনো দিনের গান, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে ৭ সাগর আর ১৩ নদীর পাড়ে। শুধু ওইটা দেখেছি। সাগরিকা ছবির গান। সাগরিকা ছবিটাও দেখেছি। উত্তম সুচিত্রার ছবি। জালাল সাহেব, জি। আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। এই ছেলেকে আমার দেখার কিছু নাই। আমি নিউরোলজির কোনো সমস্যা হলে দেখি। ৫০০ টাকা আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে ভিজিট দিয়েছি। ভিজিটের টাকা ফেরত নিয়ে চলে যান, আমি বলে দিচ্ছি। আনিসুর রহমান বেল বাজালেন। জালাল কাতর গলায় বলল, জনাব সমস্যাটা একটু শোনেন। আমি তো সমস্যা বলতেই পারি নাই। বিরাট বিপদে আছি। আমার নিজের শরীর ভালো না। আজ আমি রোগী দেখব না। কাল আসি। কাল অবশ্য মাল নিয়ে আমার চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার কথা। আমি নিজে মাল নিয়ে কখনো যাই না। ছেলে একলা থাকে। মামরা ছেলে, স্নেহবঞ্চিত ছেলে। তার সঙ্গে থাকতে হয়। এই যে কাল যাচ্ছি, ছেলেকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। মালামাল নিয়ে যাওয়ার এই কাজের জন্য আমার একজন কর্মচারী ছিল, ইদ্রিস নাম। গত এপ্রিল মাসের ৯ তারিখ ১১,০০০ টাকার মাল আর নগদ ৬,০০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। থানায় জিডি এন্ট্রি করেছি। স্টপ ইট। জনাব কি বললেন? বললাম স্টপ ইট। কথা বলবেন না। জি আচ্ছা। ছেলেটাকে একটু দেখবেন? দেখছি আপনার ছেলেকে। দয়া করে কথা বলবেন না। আজকে দেখে দিলে খুবই উপকার হয়। তাহলে আগামীকাল আসতে হয় না। পার্টিকে মোবাইলে খবর দিয়ে দিয়েছি। পার্টি যদি দেখে আমি কথা দিয়ে কথা রাখিনি, তাহলে পরে সমস্যা হবে। ব্যবসার আসল পুঁজি গুডউইল। স্টপ ইট। জি আচ্ছা। আপনি দয়া করে বাইরে গিয়ে বসুন। আমি আপনার ছেলের সঙ্গে কথা বলছি। আমি বাইরে গেলে চলে গেলে লাভ হবে না স্যার। আমার ছেলে বাপ ছাড়া কিচ্ছু বোঝে না। তার মা যখন জীবিত ছিল তখনও এ অবস্থা। এটা নিয়ে তার মায়ের খুবই আফসোস ছিল। তার মা হারুন হারুন বলে গলা ফাটিয়ে দিচ্ছে, ছেলের জবাব দেবে না। অথচ আমি একবার পাতলা গলায় হারুন ডাকলে জি বাবা বলে দৌড়ে ছুটে আসবে। লোকমুখে শুনি ছেলেরা হয় মায়ের ভক্ত, মেয়েরা হয় বাপের ভক্ত। আমার বেলায় উল্টা নিয়ম। জালাল সাহেব, জি। আপনি কি বাইরে গিয়ে বসবেন? এখনই বাইরে যাবেন। রাইট নাও। আপনি যদি ৩ সেকেন্ডের ভেতরে বাইরে না যান, আমি দারোয়ান দিয়ে বের করে দেব। রাগ করছেন কেন স্যার? ৩ সেকেন্ড। জাস্ট 3 সেকেন্ডস। জালাল মিয়া উঠে দাঁড়ালেন। তার ছেলেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জালাল মিয়া বললেন, বাবা তুমি বসো। ডাক্তার সাহেব তোমার সঙ্গে কথা বলবেন। ছেলে সঙ্গে সঙ্গে বসে পড়ল। উনি যা জিজ্ঞেস করবে তার জবাব দেবে। তোমার মাথায় যে যন্ত্রণা হয় এটা বলবে। ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বাবা আমি বাইরে আছি, কোনো সমস্যা নাই। ছেলে আবারও অতি বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। আনিসুর রহমান খান ছেলের দিকে তাকালেন। শান্ত ভদ্র চেহারা, চুল পরিপাটি করে আঁচড়ানো, তবে মাথায় চুল কম। এই বয়সে ছেলেদের মাথা ভর্তি চুল থাকার কথা। বুদ্ধিহীন বড় বড় চোখ। চোখের দৃষ্টি টেবিলে পায়ার দিকে। তোমার নাম কি? হারুনুর রশিদ। বাগদাদের খলিফা? জি না। আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি। তুমি যে বাগদাদের খলিফা না তা আমি জানি। তোমার সমস্যা কি? জানি না। তোমার বাবা আমার কাছে তোমাকে এনেছেন কেন? জানি না। তোমার বাবার মাথা ব্যথার কথা বলেছিলেন। মাথা ব্যথা কি হয়? হ্যাঁ হয়। কখন হয়? যখন অঙ্ক করি। আমি তো শুনলাম তুমি বিরাট অঙ্কবিদ। অঙ্ক করলে যদি মাথা ব্যথা হয় তাহলে কিভাবে হবে? এখন মাথা ব্যথা আছে? না। আচ্ছা তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি। দেখি অঙ্ক করার পর মাথা ব্যথা হয় কিনা। এর সঙ্গে ২ এর সঙ্গে ৪ যোগ করলে কত হয়? হারুনুর রশিদ এই প্রশ্নের সরাসরি জবাব দিল না। টেবিলের পায়া থেকে চোখ তুলে আনিসুর রহমানের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, ৬। আনিসুর রহমান বললেন, এই তো পেরেছো। তুমি যে অঙ্কবিদ এটা তোমার বাবা ঠিকই বলেছেন। কাগজ কলম ছাড়াই তো অঙ্কটা করে ফেললে। এখন বলো মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করছে না। তোমার কোনো অসুখ বিসুখ নেই। যাও বাড়িতে যাও। বাড়িতে গিয়ে ঘুমাও। হারুন উঠে দাঁড়ালো। আনিসুর রহমান বললেন, তুমি তোমার বাবাকে কম কথা বলতে বলবে। আমার ধারণা তোমার বাবার ধারাবাহিক কথা শুনতে শুনতে তোমার মাথা ধরেছে। আচ্ছা যাও, বিদায় হও। হারুন আর রশিদ আনিসুর রহমানকে অবাক করে দিয়ে বলল, বাবার কথা শুনে আমার মাথা ধরেনি। আপনি যেসব অঙ্ক দিয়েছেন সেসব অঙ্ক করেও মাথা ধরে না। ওরা যেসব অঙ্ক দেয় সেগুলি করার সময় মাথা ধরে। ওরা মানে কারা? আমিও তাদেরকে চিনি না, কখনো দেখিনি। তারা হঠাৎ মাথার ভেতরে অঙ্ক দিয়ে যায়। তুমি বসো। হারুন বসলো। আনিসুর রহমান তার দিকে ঝুঁকে এসে বললেন, পরিষ্কার করে বলো কি বলতে চাও। আরে তুমি বসো। হারুন বসলো।
আনিসুর রহমান তার দিকে ঝুঁকে এসে বললেন, পরিষ্কার করে বলো কি বলতে চাচ্ছ? মাথার ভিতর অঙ্ক কিভাবে ঢুকিয়ে দেবে? নাকের ফুটো দিয়ে? কথা বলছো না কেন? কথা বলো। হারুনুর রশিদ আবারও চেয়ারের পায়ের দিকে তাকিয়ে আছে। আনিসুর রহমান ছেলেটাকে ধমক দিতে গিয়েও দিতে পারলেন না, কারণ ছেলেটা কাঁদছে। কাঁদছো কেন? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এই জন্য কাঁদছি। সরি, আর ঠাট্টা করবো না। কোক খাবে? আমার ফ্রিজে কোকের ক্যান আছে, খাবে? হ্যাঁ খাবো। আনিসুর রহমান খান ছেলেটির দিকে তাকিয়ে আছেন। তার চোখে এখন মমতার প্রবল ছায়া। ছেলেটি অনেকক্ষণ ধরে মানসিক চাপে ছিল, এই অবস্থায় তাকে কোক খেতে বলা হয়েছে। তার অবস্থানে যে আছে সে কখনো বলবে না খাবো। সে বলেছে, তাকে কোক দেওয়া হয়েছে। সে আগ্রহ নিয়ে চুমুক দিচ্ছে। তার দৃষ্টি চেয়ারের পায়ে, চোখ তুলে তাকাচ্ছে না। ছেলেটার চেহারা বেশ সুন্দর, বেশ সুন্দর। চেহারায় মায়া ভাব অত্যন্ত প্রবল। দরজার শব্দ হলো। ছেলের বাবা মাথা বের করে বলল, স্যার আসবো? আনিসুর রহমান কঠিন গলায় বললেন, না। জি স্যার, আচ্ছা আমি বাইরে আছি, 1 মিনিট যদি সময় দেন। হারুনের মূল বিষয়টা বলি। সে গুছায় কথা বলতে পারে না, নার্ভাস প্রকৃতির ছেলে। আপনি বাইরে বসুন। জি আচ্ছা স্যার, প্রয়োজন হলে ডাক দিবেন, আমি আছি। অল্প কিছুক্ষণের জন্য শুধু রাস্তার পাশে পান সিগারেটের দোকানে যাব। পান শেষ হয়ে গেছে। স্যার আপনার জন্য কি একটা পান নিয়ে আসবো? আমার কাছে ময়মনসিংহের খুব ভালো জর্দা আছে, মিক্সচার জর্দা। আপনি বাইরে থাকুন প্লিজ, দরজা ভিড়িয়ে দিন। অনেক কথা অল্প সময় বলে ফেলেছেন। দরজা বন্ধ হলো। আনিসুর রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি বলতে চাচ্ছ তোমার মাথার ভিতরে কারা যেন অঙ্ক ঢুকিয়ে দেয়? জি। আর তুমি সে অঙ্ক করতে থাকো? জি। অঙ্ক করা শেষ হলে কি তারা অঙ্কের উত্তর নিয়ে তোমার কাছে আসে? না। তাহলে তারা অঙ্কের উত্তর পায় কি করে? তারা মাথার ভিতর থেকে নিয়ে নেয়। অঙ্ক দেয়া নেয়া এটা কি তোমার মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, তারও আগে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে। প্রথম তোমাকে যে অঙ্কটা দিয়েছিল সেটা কি তোমার মনে আছে? আছে। অঙ্কটা বলো, আমি কাগজে লিখে নেই। বলবো না। কেন? বলতে ইচ্ছা করছে না। ওরা যেসব অঙ্ক দেয় সেসব করতে তোমার কতক্ষণ সময় লাগে? কোনোটা খুব অল্প সময় লাগে, আবার কোনোটা খুব বেশি সময় লাগে। শেষ হয় না, চলতেই থাকে। এখন কি কোনো অঙ্ক হচ্ছে? হ্যাঁ, এই অঙ্কটা শেষ হচ্ছে না। সহজ অঙ্ক, কিন্তু শেষ হচ্ছে না। এই অঙ্কটা কি আমাকে বলবে? এটা হলো একটা ভাগ অঙ্ক। 22কে 7 দিয়ে ভাগ। এটা তো খুব সহজ অঙ্ক। দাঁড়াও আমি দেখি। আনিসুর রহমান কাগজ কলম নিল, হাসি মুখে বলল, এই তো হয়েছে। 3.142। হারুন বলল, শেষ করুন। শেষ হবে না তো, চলতেই থাকবে। আনিসুর রহমান বললেন, শেষ হবে না মানে? শেষ হতেই হবে। এক সময় পৌনপুনিক চলে আসবে। পৌনপুনিক কি জানো? জানি। স্কুলে শিখিয়েছে? না, ওরা শিখিয়েছে। ওরা মানে কারা? আমি জানি না। একজন না অনেকজন? অনেকজন। ওদের মধ্যে একটা মেয়ে আছে। মেয়ে আছে বুঝলে কি করে? তাদের চেহারা দেখেছো? না, গলার সুর শুনেছি। গলার সুর কেমন? খুব মিষ্টি, কিন্তু ভাঙা ভাঙা। তারা কি তোমাকে শুধু অঙ্কই দিয়ে যায়, নাকি গল্প গুজবও করে? মেয়েটা মাঝে মাঝে গল্প করে। কি বলে? বলে যে ওরা যে শুধু আমাকে দিয়ে অঙ্ক করায় তা না, অনেকে দিয়েই করায়। তুমি জিজ্ঞেস করনি কখনো আপনারা কারা? জিজ্ঞেস করেছি। তারা উত্তর দেয় না, শুধু হাসে। আনিসুর রহমান ঘড়ির দিকে তাকালেন। রাত 10টা বাজে। নিজের উপর এখন তার সামান্য বিরক্ত লাগছে। তিনি ছেলেটিকে দীর্ঘ সময় দিয়েছেন, যার কোনো প্রয়োজন ছিল না। এরা ছিল শেষ রোগী, এই জন্যই সময়টা দেয়া গেছে। তাছাড়া আগামীকাল শুক্রবার, তার চেম্বার বন্ধ। ছেলেটা সুস্থ এবং স্বাভাবিক। সামান্য কিছু মানসিক সমস্যা হয়তো আছে, সেই সমস্যার সমাধান সাইকিয়াট্রিস্টরা করবেন। তিনি সাইকিয়াট্রিস্ট না। এই বিষয়টাই ছেলের বাবাকে বুঝিয়ে বলে দিতে হবে। তবে ওই উজবুকটার সঙ্গে কথা না বলতে পারলে ভালো হতো। তার সঙ্গে কথা বলার অর্থ একটা উপন্যাসের অর্ধেকটা শুনে ফেলা। আনিসুর রহমান বাসায় ফিরলেন রাত 11টায়, আধা ঘন্টা দেরিতে। তার রুটিন হলো রাতে 10:30টার ভিতরে বাসায় ফেরা, বড় একটা টাওয়েল জড়িয়ে খালি গায়ে রকিং চেয়ারে খানিকক্ষণ বিশ্রাম করতে করতে খবরের কাগজ পড়া। সবাই খবরের কাগজ পড়ে ভোরে, তিনি এই সময় পড়েন। তার বক্তব্য, কিছু কিছু খাবার আছে যেটা টাটকা খেতে ভালো লাগে না, একটু বাসি হলে ভালো লাগে। বাংলাদেশের খবরও সেই পর্যায়ের। বাসি ভালো, টাটকা ভালো না। খবরের কাগজ পড়তে পড়তে তিনি ঘরে ব্রিট করা এক মগ কালো কফি খান।
তার একমাত্র কন্যা জেনিফারের সঙ্গে গল্প করেন, স্ত্রী রুমানার সঙ্গে কথা বলেন। ঠিক 11টায় বাথরুমে ঢুকে যান, বাকি আধ ঘন্টা কাটে বাথরুমের বাথটাবে। বাথটাব ভর্তি থাকে পানিতে, তিনি গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে থাকেন। মগ ভর্তি করে কফি তখনও শেষ হয় না, তিনি কফিতে চুমুক দেন। বাথরুমের দরজা খোলা থাকে, জেনিফার যাতে বাথরুমে আসা যাওয়া করতে পারে এর জন্য এই ব্যবস্থা। জেনিফার স্কলাস্টিকায় 5th গ্রেডে পড়ে। সে বাবার অসম্ভব ভক্ত। বাবা যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণই কিছু সময় পর পর তার বাবার সঙ্গে কথা বলাই চাই। আজ দেরি করে ফিরলেন, কিন্তু সময় মতো বাথরুমে ঢুকে গেলেন। মাঝখানে আধ ঘন্টার কার্যক্রম বাতিল হয়ে গেল। জেনিফার তাকে কফির মগ দিয়ে গেল, মিষ্টি করে বলল, খবরের কাগজ দেবো বাবা? আনিসুর রহমান বললেন, না। তুমি কি আজ রাতে আমার সঙ্গে মুভি দেখবে? দেখতে পারি, কাল ছুটি, কাজেই রাত জাগা যেতে পারে। ভালো কোনো মুভি এনেছিস? হ্যাঁ এনেছি, একটা মুভি আমি এনেছি। এমিডিউস দেখবে? বিষয়বস্তু কি? মোজার্টের লাইফ। এইসব হাইফাই জিনিস ভালো লাগবে না। ভূত প্রেতের ছবি আছে না? অনেকগুলো আছে, কোনটা দেখবে? যেটা সবচেয়ে ভয়ঙ্কর। ভালো কথা মা, তোর ক্যালকুলেটর আছে না? আছে। একটা কাজ করতো, চট করে 22কে 7 দিয়ে ভাগ করে ফলের যে রেজাল্টটা সেটা নিয়ে আয়। কেন? এমনি। আনিসুর রহমান গায়ে সাবান ডলতে লাগলেন। আজকের কফিটা অন্য দিনের চেয়ে খেতে ভালো হয়েছে। এটা চিন্তার বিষয়। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছেন যে রাতে কফি খেতে খুব ভালো লাগে, সে রাতের খাবারটা ভালো হয় না। তিনি দুপুর একটা কলা এবং স্যান্ডউইচ খান। রাতে খাবারটা এজন্যই তার কাছে জরুরি। জেনিফার বাথরুমে ক্যালকুলেটর নিয়ে ঢুকলেন, মিষ্টি করে বললেন, ভাগ করেছি। রেজাল্ট হচ্ছে 3.14185714। আনিসুর রহমান বললেন, এ পর্যন্তই? জেনিফার বলল, আমার ক্যালকুলেটরে দশমিকের পর 8 ডিজিট পর্যন্ত হবে, এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে। তুমি এটা দিয়ে কি করবে? এমনি, কোনো কারণ নেই। আজকের রাতের রান্না কি? আজ রাতে তোমার খুব পছন্দের খাবার আছে, ইলিশ মাছের ডিম ভুনা, কাতল মাছের মুড়ি ঘন্ট। মাংস নেই? মনে হয় না। মাংস রান্না করতে বলবো? দরকার নেই। তুই একটা কাজ করতো মা, এই অঙ্কটাই কম্পিউটারে করে দেখ, আরো বেশি ডিজিট পাওয়া যায় কিনা। কেন বাবা? এমনি, নো পার্টিকুলার রিজন। রাতে খেতে গিয়ে আনিসুর রহমান খান চমৎকৃত হলেন। মাছ ছাড়াও 2 ধরনের মাংস আছে, মুরগির ঝাল ফ্রাই, গরুর কলিজা ভুনা। একজন ডাক্তার হিসেবে কলিজা ভুনার মতোই হাই কোলেস্টেরল ডায়েট খাওয়া একেবারে উচিত না, কিন্তু যাবতীয় হাই কোলেস্টেরল ডায়েট তার অতি পছন্দ। রুমানা বললেন, তুমি জেনিফারকে দিয়ে পায়ের ভ্যালু বের করাচ্ছ কেন? আনিসুর রহমান বলেন, 22কে 7 দিয়ে ভাগ দিতে বলেছি। এটা হলো পাই। পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি হচ্ছে 2pr আর ব্যাস হচ্ছে 2r, ভাগ করলে থাকে পি। তুমি এত সব জানো কিভাবে? রুমানা বললেন, তুমি প্রায় ভুলে যাও যে আমি ফিজিক্স পড়েছি। আনিসুর রহমান বললেন, এটা তো ফিজিক্স না, এটা হলো ম্যাথ। রুমানা বলল, চুপ করে খাও তো, কোনটা ফিজিক্স কোনটা ম্যাথ তাই নিয়ে তোমার গবেষণা করতে হবে না। আনিসুর রহমান বললেন, পাই বস্তুটার মান কত? মান হলো 3.14। তা হবে কেন? এটা তো 0.14 এ শেষ হয় না, চলতেই থাকে। চলতে থাকলেই সব সংখ্যা নিতে হবে? দরকারটা কি? আনিসুর রহমান বললেন, তা ঠিক কোনো দরকার নেই। পণ্ডশ্রম, একেবারেই পণ্ডশ্রম। রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, তুমি পাই নিয়ে হইচই করছো কেন? আনিসুর রহমান বললেন, হইচই করছি কোথায়? হইচই করছি না তো। রান্না কেমন হয়েছে? অসাধারণ। এই অসাধারণ রান্নাকে 10 দিয়ে গুণ দিলে যা হয় তাই হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কলিজা ভুনা আজ রাতে খেলাম। ইলিশ মাছের ডিমের চেয়েও ভালো হয়েছে। এই তো এক সমস্যায় ফেললে। শ্যাম রাখি না রাধা রাখি? রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, ডাক্তারি নিয়ে থাকো। পায়ের মান বাংলা সাহিত্যে এই সবে চাওয়ার দরকার নেই। শ্যাম রাখি না রাধা রাখি বলে কিছুই নেই। বাক্যটা হলো শ্যাম রাখি না কুল রাখি। সরি, সরি বলারও কিছু নেই, শুধু শুধু সরি বলছো কেন? আনিসুর রহমান বলল, সরি বলার জন্য সরি বলছি। রাতটা তার খুব ভালো কাটলো। 3 জন মিলে ফ্রাইডে দ্য 13th ছবিটা দেখলেন। ছবি দেখে ভীত হওয়ার আনন্দ পুরোপুরি উপভোগ করে তিনি রাতে ঘুমোতে গেলেন। ঘুম ভালো হলো না,
সারাক্ষণই স্বপ্নে দেখলেন তিনি 22কে কখনো 7 দিয়ে ভাগ দিচ্ছেন, তো কখনো 3 দিয়ে ভাগ দিচ্ছেন, আবার কখনো বা 5 দিয়ে ভাগ দিচ্ছেন। রাতে কয়েকবার তার ঘুম ভাঙলো। এরকম কখনো হয় না। তিনি ঘুমের ট্যাবলেট ছাড়াই এক ঘুমে রাত পার করেন। পরের 3 সপ্তাহ আনিসুর রহমানকে অতি ব্যস্ততায় কাটাতে হলো। তিনি ব্যাঙ্গালোরের একটি সেমিনারে অ্যাটেন্ড করতে গেলেন। ফিরে এসে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে রাজশাহী গেলেন। রুমানের এক খালাতো বোনের হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চিটাগাং গেলেন। তবে এর ফাঁকে ফাঁকে পাই বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করলেন। যেমন, এই সংখ্যাটির মান কখনো নির্ণয় করা যায়নি। অতি শক্তিমান কম্পিউটারের সাহায্যে চেষ্টা করা হয়েছে। সংখ্যা দশমিকের পর চলতেই থাকে, কখনো পৌনঃপুনিক আসে না। মহান গ্রিক অঙ্কবিদ পিথাগোরাসের ধারণা পাই প্রকৃতির একটি রহস্যময় বিষয়। যিনি এই রহস্য উদ্ঘাটন করতে পারবেন তিনি প্রকৃতির একটা বড় রহস্য উদ্ঘাটন করতে পারবেন। আমেরিকান অ্যাস্ট্রোনমার কার্ল সেগান পাইয়ের রহস্য নিয়ে একটি বই লিখেছেন। এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে পাই। এর মানে ঈশ্বর কিছু বলতে যাচ্ছেন, এটা তার ভাষা। তিনি এর মধ্যে হারুনুর রশিদ নামের ছেলেটির খোঁজ খবর করার চেষ্টা করলেন। সমস্যা হলো ছেলেটির নাম ছাড়া আর কিছুই মনে নেই। ছেলেটার বাবা একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, সেই কার্ড তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কোথায় যেন তার দোকান বা শোরুম আছে বলেছিল, জায়গাটার নাম মনে করতে পারলেন না। শুধু মনে আছে সেই দোকানে ভদ্রলোকের এক আত্মীয় বসে, যার চেহারা ফিল্মের কোনো নায়ক বা নায়িকার চেহারার মতো। এই তথ্য দিয়ে কাউকে খুঁজে বের করা নিতান্তই অসম্ভব ব্যাপার। তারপরেও তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছেন। ঢাকার সবকটা স্কুলে সে যাবে, সেখানে হারুনুর রশিদ নামে 11-12 বছরের কোনো ছেলে আছে কিনা সেই খোঁজ করবে। সেই অনুসন্ধানে কোনো ফল হচ্ছে না। আনিসুর রহমানের জীবনযাপন পদ্ধতিতে সামান্য পরিবর্তন হয়েছে। এখন আর তিনি রাত 10:30টায় বাসায় ফেরেন না। তিনি ফেরেন রাত 11টায়। এই 8 ঘন্টার সময় গভীর নিষ্ঠায় পাইয়ের মান বের করার চেষ্টা করেন। হলুদ মলাটের 100 পৃষ্ঠার একটি বাঁধানো খাতা তিনি নিয়েছেন। খাতার পাতার অর্ধেকের বেশি লিখে ফেলেছেন। এখনো অঙ্ক চলছে। কাজটা করে তিনি আনন্দ পাচ্ছেন। 10টা বাজার পরপরই তিনি অস্থির বোধ করেন কখন অঙ্ক শুরু করবেন। খাতাটা তিনি বাড়িতে নেন না। অতি মূল্যবান বস্তুর মতো চেয়ারে ড্রয়ারে তালাবদ্ধ করে রাখেন। খাতা বিষয়ে বা অঙ্ক বিষয়ে তিনি কারোর সঙ্গে কোনো কথা বলেন না। মাঝে মাঝে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমাকে সবসময় অস্থির লাগে কেন? তিনি হড়বড় করে বললেন, কই অস্থির না তো। রাতে মনে হয় তোমার ভালো ঘুম হয় না। প্রায় শুনে তুমি বিড়বিড় করছো। আমার ঘুমের কোনো সমস্যা নেই। একজন ডাক্তার দেখাবে কি? খামোখা ডাক্তার দেখাবো কেন? তাহলে চলো কিছুদিন বাইরে থেকে ঘুরে আসি। চলো যাই। কোথায় যেতে চাও? মালয়েশিয়া যাবে? শুনেছি খুব সুন্দর জায়গা। যেতে পারি। আনিসুর রহমান 15 দিনের জন্য সবাইকে নিয়ে মালয়েশিয়া গেলেন। খাতাটা সঙ্গে নিলেন না। 15 দিন আনন্দ করে কাটালেন। দেশে ফিরে আবার সেই আগের রুটিন, তবে অঙ্ক করার সময় আরেকটু বাড়ালেন। এখন তিনি অঙ্ক করেন 45 মিনিট। বাসায় আগের মতোই 11টায় ফেরেন। রোগী দেখেন 15 মিনিট কম। 6 মাসের ভেতর আনিসুর রহমানের খাতার সংখ্যা হলো 10টা। অঙ্ক করার সময়ও বাড়লো। এখন তিনি ঘড়ি ধরে 1 ঘন্টা সময় দেন অঙ্কের পেছনে। তার বড় ভালো লাগে। 1 ডিসেম্বর মাসের কথা। ঝাঁকিয়ে শীত পড়েছে। কোল্ড ওয়েভ শুরু হয়েছে। নেমেছে কুয়াশা। আনিসুর রহমান চেম্বারে বসে আছেন। রাত 8টা। দুজন রোগী ছিল, তাদের দেখা শেষ হয়েছে। চেম্বারে আর কেউ নেই। আনিসুর রহমান তার অ্যাসিস্ট্যান্টকে ছুটি দিয়ে দিয়েছেন। তার নিজের মনে খুব আনন্দ। 3 ঘন্টা সময় পাওয়া গেছে। মন লাগিয়ে অঙ্ক করা যাবে। তিনি নতুন একটা খাতা বের করলেন। আর তখন তার মাথার ভেতর কেউ একজন কথা বলে উঠল। মেয়ের গলা, অতি মিষ্টি গলা, তবে ভাঙা ভাঙা। আনিসুর রহমান বললেন, ভালো আছেন? কে? সরি। আনিসুর রহমান ভালো আছেন? কে কে কে? আমরা আপনার নিবেদন দেখে খুশি হয়েছি। কে? আপনারা কে? এখন থেকে আপনার সঙ্গে সঙ্গে থাকবো। আপনাকে অঙ্ক করতে সাহায্য করব। আপনারা কে? আমরা কে সেটা জানা জরুরি না, যে অঙ্কটা আপনি করেছেন সেটা জরুরি। আনিসুর রহমান হতাশ গলায় বললেন,
আমার মাথা কি খারাপ হয়ে গেছে? আজে বাজে কথা বলে সময় নষ্ট করবেন না, অঙ্কটা করুন। এই অঙ্ক কি কখনো শেষ হবে? না। যে অঙ্ক শেষ হবে না সে অঙ্ক করে লাভ কি? শেষ না হলেও একটা সিরিজ বের করা যাবে। আমাদের সিরিজ প্রয়োজন। সিরিজ কখনো শেষ হয় না। সিরিজ কি? 1 2 3 4 5 6 একটা সিরিজ যেটা চলতে থাকে, আবার 2 4 6 8 10 আরেকটা সিরিজ। কোনো সিরিজই শেষ হয় না। এই একই অঙ্ক কি আপনারা অনেককে দিয়ে করাচ্ছেন? আমি যতদূর জানি হারুনুর রশিদও এই একই অঙ্ক করছে। যেই মুহূর্তে আপনি অঙ্ক শুরু করেছেন আমরা হারুনুর রশিদকে সরিয়ে দিয়েছি, তাকে অন্য কাজ দিয়েছি, তাকে সিরিজ করতে দিয়েছি। হারুনের সঙ্গে কি যোগাযোগ করা যায়? অবশ্যই যায়, সে আমাদের সঙ্গেই আছে। একদিন আমরা আপনাকেও আমাদের মধ্যে নিয়ে নেব। কবে সেটা এখনো বলতে পারছি না। হারুনের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আরেকদিন কথা বলিয়ে দিব। কেমন? আচ্ছা। অঙ্ক করুন। আচ্ছা। হারুনুর রশিদের খোঁজ পাওয়া গেছে। তার বাবা এসে খবর দিয়ে গেছেন ছেলেটা মারা গেছে অক্টোবরের 11 তারিখ। মাথায় প্রবল যন্ত্রণা হয়েছিল, হাসপাতালে নিতে নিতেই সে মারা যায়। মৃত্যুর সময় তার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছিল। ছেলের বাবা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি আপনার কাছে এসেছি কারণ ছেলেটা প্রায় বলতো আপনার কথা। লোকটার কথায় হয়তো আরো অনেক কথা বলার ছিল, আনিসুর রহমান তাকে সুযোগ দিলেন না। মানুষের সঙ্গে কথা বলে তিনি এখন আর সময় নষ্ট করেন না। তিনি কাজ করে যান। কাজটা প্রয়োজন, অন্য সবকিছু অপ্রয়োজনীয়।